Hello, welcome to Haldar E-Academy online platform. So in my today's class, I am going to start Ulysses written by Alfred Lord Tennyson. So before going to the text, we are gonna know something about Alfred Lord Tennyson. Okay, so Alfred Lord Tennyson, he was born on August 6, 1809 and died on October 6, 1892. He was an English poet and the poet laureate of the United Kingdom during Queen Victoria's reign. And let me tell you, he was born in Somersby, Lincolnshire in England. And he died in Altworth, that was in Surrey. He was considered the leading poet of the Victorian age. হ্যাঁ, এই লিডিং পোয়েট যারা ছিল, যাদের পোয়েট্রিতে ভীষণ কন্ট্রিবিউশন ছিল, মানে বিশাল কন্ট্রিবিউশন ছিল, এবং সেই যুগে that poet was considered the most famous poet, and his writing to be the most famous and writing that was has the most impact on literature. That person was considered to be poet laureate. That was the highest known famous adjective that can be applied to anyone. ঠিক আছে, যে সব থেকে বেশি জানা যেত যে পোয়েট লরেট, মানে সেই হাইয়েস্ট যে পোয়েট ছিলেন ওনাকে দেওয়া হতো। Okay, so Tennyson served as a poet laureate from the year 1850 until his death. যতদিন অবধি তিনি মারা না যান ততদিন অবধি ওনার জায়গা কেউ নিতে পারেনি। He was the only one. He was the first peer to be created for his literary work. এবার দেখো, যেটা হচ্ছে যে পোয়েট লরেটটা কেন এত বেশি ফেমাস, সেটা হচ্ছে ওই যে তিনি যে তার মৃত্যুর পর্যন্ত তিনিই ছিলেন পোয়েট লরেট, মানে বোঝা যাচ্ছে যে অ্যাট দ্যাট টাইম নো ওয়ান ওয়াজ more capable than Alfred Lord Tennyson to take the place of poet laureate instead of him during his lifetime. তিনি তো দেখছো যে তিনি কত বছর বেঁচে ছিলেন, তো ওনার সময়ে কেউ ওনার জায়গা নিতে পারেনি। It was the highest known award, or you may say not award but reward, that can be attributed to any person at that time. ওকে, এখন যেমন ধরো বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে, তো সে সময় তো সেরকম ছিল না, বাট এই খেতাবগুলো দেওয়া হতো। ওকে, সো যে টাইটেলগুলো সেগুলো এই সময় দেওয়া হতো। ওকে, সো নাও লেটস গো টু দ্য টেক্সট, অ্যান্ড আফটার এক্সপ্লেনিং দ্য টেক্সট আই উইল গো টু দ্য form and meter of the text as well. Okay, so what does it say? That it little profits that an idle king by this steel hearth among these barren crags matched with an aged wife I made and dole. আচ্ছা, এখানে দেখো এখনো ফুল স্টপ আসেনি, মানে লাইনটা কন্টিনিউ হচ্ছে, বাট এই অবধি বলে আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। কি বলছে? ইট লিটল প্রফিটস, বলছে খুবই অল্প প্রফিট হচ্ছে কাদের জন্য? দ্যাট অ্যান আইডল কিং, যে একজন আইডল কিং, যে কিং বসে আছে, বসে বসে তিনি মানে বলতে পারো সময় নষ্ট করছেন, সেই কিংয়ের জন্য এটা ভীষণই একটা খারাপ লাগে। এটা লিটল প্রফিটস, কোনো প্রফিট দেয় না। বাই দি স্টিল হার্থ, এই যে স্টিল হার্থ কথাটার অর্থ হচ্ছে যে হার্থ মানে যেখানে আগুন জ্বলে। হ্যাঁ, তো স্টিল হার্থ মানে হচ্ছে যার মধ্যে কোনো আগুন নেই, মানে যার মধ্যে কোনো এনার্জি, কোনো ভাইটালিটি, কোনো জীবনী শক্তি নেই, এমন এক ধরনের, যার মধ্যে আগুন নিভে গেছে, এমন এক ধরনের জিনিসের পাশে বসে থাকা, মানে তার লাইফে আর সেই চার্ম নেই, সেই অ্যাডভেঞ্চার, সেই এনার্জি, সেই ভাইটালিটি নেই। অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস, দেখো কি বলেছে, অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস মানে হচ্ছে এমন একটা উঁচু নিচু টাইপের ল্যান্ড, যেগুলো হচ্ছে ব্যারেন, মানে সেখানে কোনো চাষাবাদ হয় না। এবার চাষাবাদ না হওয়াটা আরেকটা কারণ কি, মানে সেটা হচ্ছে যেমন বলে না যে তার কোনো উর্বরতা নেই, তার কোনো ফার্টিলিটি নেই, মানে ইট হ্যাজ নো ভ্যালু, ওর লাইফটাও হয়ে গেছে এরকম ব্যারেন ক্র্যাগসের মতো।
যার মধ্যে উনি কোনো অর্থ খুঁজে পাচ্ছেন না। আচ্ছা, এর আগে একটা কথা বলি, এই পোয়েমের যে পাবলিশড হয়েছিল, এই পোয়েমটা পাবলিশড হয়েছিল 1842-তে, ঠিক আছে? এটা পাবলিশ হয়েছিল। এবার দেখো, এই পোয়েটটাকে বলা হচ্ছে তোমার ড্রামাটিক মোনোলগ। হ্যাঁ, ড্রামাটিক মোনোলগ কাকে বলে একটু বলে দিই, তারপর আমি বাকিটা পড়াচ্ছি। সেটা হচ্ছে যে মোনোলগ কথাটার অর্থ হচ্ছে যেখানে ধরো ড্রামা কিসে হয়, ড্রামাতে অনেকগুলো ক্যারেক্টার্স থাকে, হ্যাঁ, 1, 2 or more than that, ঠিক আছে, সেখানে ড্রামা হয়। আর মোনোলগ কথাটার অর্থ হচ্ছে যেখানে একজন মাত্র, only one person will speak, ঠিক আছে? তো ড্রামাটিক কেন হচ্ছে? বিকজ there will be the presence of other persons with whom that one person is speaking, but the other speaker will be silent. একজন কন্টিনিউয়াসলি কথা বলে যাবে, বাট অন্য স্পিকারের উপস্থিতি আমরা টের পাবো, বাট সে কোনো কথা কিন্তু বলবে না। এইটা হচ্ছে ড্রামাটিক মোনোলগ। তো টেনিসনের বিখ্যাত ব্যাপার ছিল এই ড্রামাটিক মোনোলগ কিন্তু, হ্যাঁ, এটা মাথায় রাখবে। এবার যে লর্ড অ্যালফ্রেড টেনিসন, তিনি যে এই পোয়েমটা চুজ করেছেন ইউলিসিস। এবার দেখো ইউলিসিস এর যে বাকি আফটার ম্যাথ বা তিনি কোত্থেকে চুজ করেছেন সেটা তোমাদেরকে একটু বলে দিই, মানে পরে বলে দেবো যে তিনি এটা কেন চুজ করেছিলেন, বাট এটার সোর্স কি। এই ইউলিসিসকে বলা হয়ে থাকে হোমারের যে এপিক আছে, তোমরা জানো গ্রিক পোয়েট হোমার, তো হোমারের যে এপিক আছে সেই এপিকগুলো একটা নাম হচ্ছে ফেমাস, দুটো মানে মহাকাব্য বলা হয় এগুলোকে, ঠিক আছে? এপিক মানে মহাকাব্য, একটা হচ্ছে ইলিয়াড আর একটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ওডেসি, ODYSSEY, ওডেসি। হ্যাঁ, এবার এই ওডেসিকে আর একটা নামে জানা হয়ে থাকে, সেটা হচ্ছে ওডেসিয়াস, ঠিক আছে? এটাকে আরেকটা নামে বলা হয়ে থাকে। এবার এই ইউলিসিস বা ওডেসিয়াস হচ্ছে সেম পারসন। এবার ব্যাপারটা কি হয়েছে, যে যখন তিনি ওডেসি লিখেছিলেন, ওখানে কিন্তু হোমার ভীষণ স্পষ্ট করে দিয়েছিলেন যে বিখ্যাত গ্রিক ট্রোজান ওয়ার হয়েছিল, হ্যাঁ, ট্রোজান ওয়ার, তো সেখানে ইউলিসিস বহুদিন ধরে ওখানে যুদ্ধ করেছিলেন এবং তিনি তার ফ্যামিলিকে মিট করতে পারেননি, বহুদিন ধরে ওখানে ফ্যামিলিদের তিনি মিট করতে পারেননি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তিনি যখন ফ্যামিলির সঙ্গে মিট করলেন, তখন তার সেই অ্যাডভেঞ্চারাস মন সেটা কিন্তু স্থির থাকতে পারলো না, তিনি আবার চাইছেন যে অ্যাডভেঞ্চারে বেরিয়ে যায়। এটা কিন্তু টোটালি ডিফারেন্ট ফ্রম হোমার্স ওডেসি, ঠিক আছে? হোমার্স যে ওডেসি লিখেছেন সেটা ডিফারেন্ট, সেখানে কিন্তু ওডেসি ওয়াজ ইয়ার্নিং টু রিটার্ন টু হিজ ওয়াইফ অ্যান্ড হিজ সান, but here it starts what happened after Ulysses, means Odysseus returned to his family. So this means this is an imagination of the poet which is based on Homer's Odysseus, ঠিক আছে? হোমারের ওডেসি কাহিনী যে সত্যি আমি সেটা বলছি না, বাট উনি যেটা লিখেছিলেন তার উপর বেস করে এটা এখন তিনি এক্সট্রা লিখেছেন। দেখবে সিম্পল এক্সাম্পল দিই, দেখবে তোমার প্রখর রুদ্র, যিনি হচ্ছেন ফেলুদা, সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার যে জটায়ুর যে গল্পের ক্যারেক্টার প্রখর রুদ্র, দেখবে এখন প্রখর রুদ্রকে নিয়ে অনেকে অনেক রকম গল্প লিখছে যে সেটা কেমন হতে পারে প্রখর রুদ্রের গল্প, ঠিক আছে? কিন্তু মেনটা তো সত্যজিৎ রায় ফেলুদাতে সৃষ্টি করে গেছিলেন, তো সেটাকে নিয়ে পরবর্তীকালে অনেকে কাজ করছেন। হ্যাঁ, তো এইটা তোমরা বলতে পারো যে টেনিসনও সেম জিনিসটা করেছিলেন। তো এখানে আরেকটা বিষয় বলা আছে, সেটা হচ্ছে যে এই যে লাইফটা, দ্য পোয়েট লর্ড Alfred Tennyson attempts to imagine the life from the perspective of the title character, means Ulysses, এর পার্সপেক্টিভে লেখার চেষ্টা করেছে। এখানে একটা থিমকে বলা হয়, এক্সপ্লোর করা হয়, সেই থিমটা কি বলতো, সেটা হচ্ছে মানে যেটা হচ্ছে
আদার ওয়ার্ল্ডলি ল্যান্ড মানে অন্য যে পৃথিবী সেটা কতটা ভালো, মানে নিজের জায়গায় স্থির না থেকে নানা রকম আবিষ্কার, এই যে একটা অ্যাডভেঞ্চারাস লাইফ, এটাকে তিনি কিন্তু এখানে দেখাতে চেয়েছেন। ঠিক আছে, তো এখানে কিন্তু যেখানে যেটা মেন হচ্ছে যে ট্রোজেন ওয়ারটা যেটা কিন্তু মেন হয়েছিল, সেখানে কিন্তু আলাদা ছিল। সো সেই ট্রোজেন ওয়ারে কি ছিল, সেই ট্রোজেন ওয়ারে হচ্ছিল যে হেলেন ছিল, সেখানে হচ্ছে হেলেন অফ ট্রয় ছিল। হেলেন অফ ট্রয়, এগুলো তোমরা জাস্ট গল্পের মতো শুনে নাও। হেলেন অফ ট্রয় ছিল, যাকে নিয়ে ট্রোজান ওয়ার শুরু হয়েছিল। ঠিক আছে, তো সেখানে ইউলিসিস সেখানে পার্টিসিপেট করেছিল। এবার তারপরে কি হয়েছে, 20 ইয়ার্স আফটার দ্য ট্রোজান ওয়ার, 20 ইয়ার্স আফটার তিনি কিন্তু তার ঘরে ফিরেছেন। হি রিটার্নস টু হিজ হোম and the Greek is now faced with the prospect of one final voyage. এইবার তিনি ঘরে ফেরার পরে তিনি কি বলছেন যে আমার ঘরে মন টিকছে না, আমি আবার কোনো ভয়েজে যেতে চাই। তিনি মেনলি বলেছেন যে উইদাউট অ্যাডভেঞ্চার হিজ লাইফ ইজ লাইক আ স্টিল হার্ট, যার মধ্যে কোনো উত্তাপ নেই। ইটস লাইক আ ব্যারেন ক্র্যাগস, যার মধ্যে কোনো উর্বরতা নেই, যার কোনো মিনিং নেই। তো সেই আইডল কিংয়ের মতো তিনি কিন্তু লাইফ লিড করতে চান না, যেটা তাকে অনলি আর লিটল প্রফিট দেবেন। মানে তার কাছে এটা কোনো মূল্যই নেই। তার কিসে প্রফিট আছে? অ্যাডভেঞ্চারে। টু গো টু ডিসকভার সাম আদার ওয়ার্ল্ডলি ল্যান্ড, ঠিক আছে, অন্য কোনো ল্যান্ড ডিসকভার করা, সেখানকার মানুষজনদের ডিসকভার করা। টু গো বিয়ন্ড দ্য হিউম্যান ইম্যাজিনেশন, এত দূরে যাওয়া যে সেটা হিউম্যান ইম্যাজিনেশনের বাইরে। ঠিক আছে, after a decade of adventures the character dwells on whether he wants to remain with the mundanity and boredom of at home, or he is the same man who left all these years ago. তো তিনি কি চাইছেন যে তিনি কি সেই একটা এতদিন পর এত অ্যাডভেঞ্চার করার পর তিনি কি মানডেন যে লাইফ বলে, MUNDANE, মানে হচ্ছে ডেলিকার ডেলি যে আমরা লাইফ লিড করি, এই খাচ্ছ রে, ঘুমাচ্ছ রে, এই টাকা ইনকাম করছো রে, কাজ করতে হবে, পড়তে হবে, এই ধরনের লাইফ, মানে এটা হচ্ছে বোরিং লাইফ, এটাকে বোরডাম বলা হয়। তো তিনি কি ঘরে ফিরে এই বোরডামের শিকার হবেন? তিনি কি এই বোরিং লাইফ লিড করবেন, না তিনি কোনো ফাইনাল ভয়েজে যেতে চান? ফাইনাল ভয়েজ কেন বলা হচ্ছে? কারণ দেখবে কবিতাটার মধ্যেই বলা আছে তার বয়স হচ্ছে, এরপরে তিনি যখন যাবেন he may not return, তিনি হয়তো ফিরে আসবেন না, but he will, even if he does not return, so he will make an impression to the whole world, like the whole world will remember that man. The whole world will forget the man if he does not take any adventure, and he does not want that kind of life where he will remain idle and the world will forget him. তিনি এমন কোনো লাইফ চান না যেখানে তিনি আইডল লিড করবেন এবং পৃথিবী তাকে ভুলে যাবেন। He wants to be remembered through the adventures, through his heroic tales. তার বিখ্যাত হিরোইক গল্পকথা দিয়ে তিনি মনে রাখতে চান, মানুষের মনের মধ্যে তিনি বসবাস করতে চান। ঠিক আছে, তো এটাকে কি বলা হতে পারে? তো টু পুট সিম্পলি, ইউলিসিস ইজ আ ম্যান অফ অ্যাডভেঞ্চার। হ্যাঁ, and the poem focuses on whether Ulysses could ever tolerate a simple, boring, mundane life, or he wants to undertake some adventurous life where there may be perils. Perils মানে হচ্ছে সেখানে হয়তো perils হতে পারে তার লাইফে, তার জীবন হয়তো ক্ষতিগ্রস্ত, মানে মৃত্যুর মতো ক্ষতিগ্রস্ত হতে পারে, but he will get his chance to prove his bravery again, to prove his adventurous life again, to prove that he has the potential to go some land which is beyond the capable of mortal human being. কোনো নশ্বর মানুষের পক্ষে যেটা সম্ভব নয়, তিনি সেই কাজই করে দেখাতে চান। ঠিক আছে, তো এইটা হচ্ছে মেনলি তোমার ইউলিসিসের থিম। এবার আমরা দেখে নিই যে কবিতার বাকি মিনিংগুলো কি বলছে। তো এটা তোমাদেরকে বললাম ব্যারেন ক্র্যাগস, যে এইভাবে তিনি লাইফ লিড করতে চান না। ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ, তার ওয়াইফকে দেখো তিনি এজড মানে বয়স হয়ে গেছে বলছেন। কেন বলছেন? কারণ তার ওয়াইফ পেনেলপি তো অনেক বয়স হয়ে গেছে। ওয়াইফের নাম দেখবে পরে পাবে পেনেলপি। হ্যাঁ,
তো ওনার কথা বলেছে যে মানে বইয়েরও বয়স হয়ে গেছে, তো এরকম এজড ওয়াইফ তার ভালো লাগছে না। আই মেড অ্যান্ড ডোল, এই মেড অ্যান্ড ডোল কথাটার অর্থ হচ্ছে কোনো কিছু পরিমাপ করে করে দেওয়া, যেন তিনি দাঁড়িপাল্লায় ওজন করে করে দিচ্ছেন। কি দিচ্ছেন? আনইকুয়াল লস আনটু আ স্যাভেজ রেস। স্যাভেজ রেস মানে যে রেসটার মধ্যে এখনো সভ্য হয়ে ওঠেনি, তাদের মধ্যে তিনি আনইকুয়াল লস ডিস্ট্রিবিউট করছেন। আনইকুয়াল লস কেন বলেছে? কারণ তারা লয়ের যে ইকুয়ালিটি সেটা তারা বোঝে না। তাদের মানে ইউলিসিসের কাছে এই জনজাতি, তিনি যেখানকার রাজা সেখানকার প্রজা হচ্ছে তার কাছে মূর্খের সমান। তাদেরকে তিনি স্যাভেজ বলেছেন, তাদেরকে তিনি সভ্যও বলেননি। তো এই ধরনের জাতিকে তিনি যেন শাসন করছেন, ঠিক আছে? তো তিনি ভীষণ হার্শ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন। এবার জাতিটাকে কি বলেছে দেখো, অসভ্য জাতি কেন বলেছে? দ্যাট হোয়ার্ড মানে হচ্ছে সম্পত্তিটাকে জমিয়ে রাখা। স্লিপ, তারা শুধু সম্পত্তি করব, সেটাকে জমিয়ে রাখবো, ঘুমাবো, খাবো। অ্যান্ড ফিড মানে হচ্ছে খাবো। অ্যান্ড নো নট মি, এবং তারা আমাকে চেনে না। আমাকে চেনে না মানে এমন নয় তাকে চেনে না, তাকে চেনে না মানে তিনি যে এতদিন হিরোইক কাজ করে এসছেন, তার যে কত মূল্য, তিনি যে কি তার লাইফে কত অ্যাডভেঞ্চার ফেস করেছেন, সেগুলোর সম্বন্ধে তারা কিছুই জানে না। তারা এই জিনিসের মূল্যই বোঝে না। তারা শুধু জানে যে খাবো, ঘুমোবো, সম্পত্তি করব, সঞ্চয় করব, এইভাবেই জীবনে একদিন মরে যাব, জন্ম দেব, মৃত্যুবরণ করব, তারা এইসব জানে। ম্যান্ডেন লাইফ, যেটা বললাম, MUNDANE, ম্যান্ডেন লাইফ, বোর লাইফ। I cannot rest from travel, আমি তো ট্রাভেল থেকে রেস্ট নিতে পারি না। I will drink life to the lees, I will drink life to the lees কথাটার মানে হচ্ছে আমি জীবনটাকে পুরোপুরি এনজয় করব, একদম ফুল এনজয় করব, ঠিক আছে? মানে জীবনে আমার কোনো আক্ষেপ থাকবে না, একদম ভর্তিভাবে। কেউ যদি কোনো লিকুইড মানে মেনলি যদি কেউ যদি ওয়াইন বা কোনো যদি মদ্য পান করে, তো তারা যেমন একদম ফুল, একদম মুখে তারা যদি পুরোপুরি পান করে থাকে, তো সেটা যেমন হচ্ছে, তো এটাও ঠিক তেমনি যে তিনি একদম পুরোপুরি তার জীবনটাকে বাঁচতে চান, তিনি কিছু ফেলে রাখবেন না। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, বলছে এই সমস্ত সময়, এতদিন যে সময়টা গেছে, সেই সময় তিনি তার অ্যাডভেঞ্চারাস লাইফের কথা বলেছেন যে আমি এই সময়টাই, পুরো সময়টাই আমি কি করেছি? আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, আমি ভীষণ প্রচণ্ডভাবে আমি এনজয় করেছি। আর কি বলেছে? হ্যাভ সাফার্ড গ্রেটলি, এনজয় করার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু সাফারও করেছেন। মানেটা কি? একটা অ্যাডভেঞ্চারে তিনি যেমন এনজয় করেছেন, একটা যুদ্ধে তিনি যেমন এনজয় করেছেন, তেমনি কিন্তু তার দুঃখেও তিনি প্রচুর পেয়েছেন। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালোন অন শোর, বলছে তাদের সঙ্গে তিনি এনজয় করেছেন, কাদের সঙ্গে? যারা তাকে ভালোবাসতো। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, তাদের সঙ্গে এনজয় করেছেন, তাদের সঙ্গে সাফার করেছেন যারা তাকে ভালোবাসতো। অ্যান্ড অ্যালং, এবং নিজের সঙ্গে একাকীও তিনি নিজের সঙ্গে এনজয় করেছেন, এবং নিজে একাকীও তিনি যখন দুঃখ পেয়েছেন, হয়তো তার পাশে সেই সময় কেউ ছিল না। আনন্দের সময়তেও হয়তো কোনো সময় কেউ ছিল না, কোনো সময় তিনি তার পাশে কাউকে পেয়েছেন। তো একা এবং তাদের সঙ্গে তিনি সমানভাবে দুঃখ এবং আনন্দ পেয়েছেন যারা তাকে ভালোবাসতো। কোথায়? কোনো নির্জন নদীর তীরে, অন শোর। And when through scudding drifts the rainy hydras vexed the dim sea, দেখো এখানটা একটু বোঝার আছে। And when কোথায়? আচ্ছা, and when through scudding drifts the rainy hydras vexed the dim sea, এটার মানে কি? এবার দেখো, through scudding drifts, এটা কথার অর্থ হচ্ছে এটা একটা সুইফট মুভিং, লো হ্যাঙ্গিং যে ক্লাউডস বা মিস্ট, হ্যাঁ, যেগুলো খুব তাড়াতাড়ি আকাশে মানে বয়ে যায়, কিন্তু দেখে মনে হয় যেন খুব মাথার কাছেই যেন ঝুলে রয়েছে, এমন ক্লাউডস বা মিস্ট বলতে পারো, যেগুলো বাতাস দ্বারা, যেগুলো উইন্ড দ্বারা তাড়িত হয়ে ভেসে যাচ্ছে, ঠিক আছে? সেগুলোকে বলছে স্কাডিং ড্রিফটস। দ্য রেনি হাইডাস, রেনি হাইডাসটা দেখো কি বলতো, এই হাইডাস হচ্ছে আ স্টার ক্লাস্টার ইন দ্য কনস্টেলেশন, এটা হচ্ছে আ স্টার
এটা কেমন? ক্লাস্টার মানে হচ্ছে একসঙ্গে থাকা, CLUSTER, a star cluster in the constellation, মানে যে তারামণ্ডলীগুলো থাকে সেখানে। ঠিক আছে, দেখো CONSTELLATION, কনস্টেলেশন একটা তারামণ্ডলী। কনস্টেলেশনটার নাম কি? কনস্টেলেশনটার নাম হচ্ছে টরাস, TAURUS, মানে তারামণ্ডলীর তো বিভিন্ন নাম দেওয়া হয়, একটা তারামণ্ডলীর নাম হচ্ছে টরাস। এখানে এই হাইডাস হচ্ছে একটা ক্লাস্টার অফ স্টার্স। ঠিক আছে, অনেকগুলো তারার একটা মানে ক্লাস্টার, একত্রে হওয়া। এইটার মানে কি বলতো? এটা কার সঙ্গে যুক্ত? এটা অ্যাসোসিয়েটেড হচ্ছে রেনি ওয়েদারের সঙ্গে। মানে এইটা যখন আকাশে দেখা যায় তখন বৃষ্টি, ঝড়, ঝঞ্ঝা হয়। রেনি ওয়েদারের সঙ্গে এটা একটা অ্যাসোসিয়েশন রয়েছে, এবং কিসের সঙ্গে রয়েছে? স্টর্মসের সঙ্গে, যেমন বললাম ঝড় ঝঞ্ঝা। তো এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড। ভেক্সড দ্য ডিম সি কথাটার মানে হচ্ছে, ভেক্সড কথাটার অর্থ হচ্ছে ট্রাবলড। হ্যাঁ, এটার মানে হচ্ছে ট্রাবলড, TROUBLED, ট্রাবলড বা অ্যানয়েড কিংবা হ্যারাসড টাইপের জিনিস ভেক্সড করে দিচ্ছে। ডিম সি মানে হচ্ছে যেটা, যে সিটাকে আর ভালো করে চোখে দেখা যাচ্ছে না, হালকা, মানে ডিমলি লিট বলতে পারো। ঠিক আছে, কেন? কারণ সেটা প্রচণ্ডভাবে, তাকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে না, ডিম হয়ে গেছে, ডিম আলো আমরা বলি না কেন? কারণ সেখানে প্রচণ্ড ঝড় ঝঞ্ঝা, কুয়াশা, এই সমস্ত কারণে, এই যে স্কার্ডিং ড্রিফটসের কারণে কুয়াশা, এই হাইডাস কারণে ভীষণ ঝড় ঝঞ্ঝা, এইসবে বৃষ্টি, তার জন্য যেন সমুদ্রটাকে ভালো করে দেখা যাচ্ছে না। তো তিনি এমন ওয়েদারেও তিনি অ্যাডভেঞ্চার করেছেন আর কি, এটা বলতে চেয়েছেন। আই অ্যাম বিকাম আ নেম, আমি যেন একটা নাম হয়ে গেলাম। আমি একটা নাম হয়ে গেলাম মানে, আমার বলে না, আমার মেরা নামই কাফি হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, যে আমার নামটা যথেষ্ট, এমন নাম যেটা সবাই শুনে বুঝতে পারবে, আমি এতটাই ফেমাস হয়ে গেলাম। সেখানে নিজের যে প্রজার জন্য, নিজের জাতির জন্যই তিনি বলেছেন তারা আমাকে চেনে না। তার মানে ইউলিসিস যেখানে জানে যে আমি এতটাই ফেমাস যে সবাই চেনে, সেখানে তার জাতিই তাকে চেনে না। ওই জন্য ওনার নিজের অ্যাডভেঞ্চারটাকে আবার রিমাইন্ড করানোর জন্য তিনি আর সেখানে থাকতে চান না। ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, আমি সবসময় ঘুরে বেড়াতে চাই, আমার হৃদয় যেন কোনোভাবেই পূর্ণ হচ্ছে না, আমার হার্ট যেন সবসময় হাংরি, আমার হৃদয় সবসময় অ্যাডভেঞ্চারে, নিউ নিউ অ্যাডভেঞ্চারের জন্য হাংরি। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি অনেক দেখেছি এবং বুঝেছি। সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, বিভিন্ন মানুষের তাদের বিভিন্ন আচরণে, বিভিন্ন কালচারের আমি সিটি দেখেছি, বিভিন্ন ক্লাইমেট দেখেছি, কাউন্সিলস দেখেছি, গভর্নমেন্ট দেখেছি। মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল, বলছে আমি একা সেখানে কিন্তু শুধু সম্মান পাইনি, তিনি সবার সঙ্গে সেখানে সম্মানিত হয়েছেন, প্রত্যেকের সঙ্গে তিনি একাত্ম হয়ে সেখানে সম্মানিত হয়েছেন, শুধু ওনাকে একা সম্মানিত করা হয়নি। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স, এই যে তিনি তার পিয়ার্সদের কথা বারবার বলছেন, তো তিনি তার পিয়ার্সদের কিন্তু ভীষণ সম্মানের চোখে দেখেন, তাদের সঙ্গে তিনি সম্মানিত হয়েছেন, তাদের সঙ্গে তিনি আনন্দ দুঃখ ভাগ করে নিয়েছেন। এবং এই যে বলছে অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল, তিনি যখন যুদ্ধ করেছেন তার সঙ্গী সাথী, পিয়ার্স মানে হচ্ছে সঙ্গী সাথীদের সঙ্গে তিনি সেই যুদ্ধ এবং সেই যুদ্ধে জেতার আনন্দ তিনি সমান ভাগে ভাগ করে নিয়েছেন। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, এই যে এই কথাটা বলা হচ্ছে যে কোথায় তিনি যুদ্ধ করেছেন, তার সেই যুদ্ধটা কোথায় হয়েছিল? ট্রয়ে হয়েছিল, যেটা বলা হলো ট্রোজান ওয়ার, বিখ্যাত ওয়ার, যেখানে মেনেলাসের ওয়াইফ ছিল, এগুলো জাস্ট এমনি গল্পের মতো শুনে নাও। মেনেলাসের ওয়াইফ ছিল তোমার ওই হেলেন, হ্যাঁ ভীষণ সুন্দর ছিল। তো তিনি যখন কিডন্যাপ হয়েছিলেন, মানে তিনি নিজেই চলে যেতে চেয়েছিলেন, তারপরে শুরু হয়েছিল সেই ট্রোজান ওয়ার, বিখ্যাত ট্রোজান ওয়ার। তো এখানে কি বলেছে, সেই ট্রোজান ওয়ার, সেখানে সেই অ্যানশিয়েন্ট যে ব্যাটেল ফিল্ড, সেইটার তিনি এখানে সিম্বলাইজ করেছেন। কিসের সিম্বলাইজ? এই ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, এই কথাটার অর্থ হচ্ছে যে তিনি এই ট্রয়ের যে যুদ্ধটা তিনি করেছিলেন, তিনি সেই ট্রয়ের যুদ্ধটাকে তিনি গ্লোরি
গ্লোরিফাই করতে চাইছেন এবং সেখানকার আচ্ছা GOLORIFY, হ্যাঁ, তিনি সেটাকে গ্লোরিফাই করতে চাইছেন সেই যুদ্ধ এবং সেই অ্যাডভেঞ্চারকে, যেটা তিনি ট্রয়ে করেছিলেন। ঠিক আছে, তো আচ্ছা, আই অ্যাম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট। এখানে দেখবে আরো দুজনের কথা আসবে, হেক্টরের কথা আসবে, অ্যাকিলিসের কথা আসবে। মানে এখানে তোমরা হেক্টরের কথাটা পাবে না, অ্যাকিলিসের কথা আসবে, হেক্টর আসবে, সেগুলো ছিল সব বড় বড় ট্রোজান বীররা ছিল সেই সমস্ত। ঠিক আছে, তো হেক্টরের সঙ্গে অ্যাকিলিসের যুদ্ধ হয়েছিল। তো অ্যাকিলিসের যে ফ্রেন্ড ছিল আর কি, মানে ওর একদম সোলমেট ছিল, তাকে হেক্টর মেরে দিয়েছিল, পরে হেক্টরের সঙ্গে অ্যাকিলিসের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, এইরকম অনেক কথা আছে ওখানে। আই এম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, বলছে আমি সমস্ত কিছুর পার্ট হয়ে গেছি যাই আমি আমার অ্যাডভেঞ্চারাস লাইফে দেখেছি। Yet all experience is an arch where though gleams that untraveled war, whose margin fades forever and ever when I move. দেখো এখানটা এবার কি বলেছে, যে এরপরে তিনি একটা লাইন বলেছেন যে yet all experience, তবুও তার যে সমস্ত এক্সপিরিয়েন্স, is an arch, তার সমস্ত এক্সপিরিয়েন্সটাকে তিনি একটা আর্চের সঙ্গে তুলনা করেছিলেন। এবারে আর্চ কি, তার আগে বলি where the gleams the untraveled world whose margin fades। এবার দেখো এই আর্চ কথাটার অর্থ কি এখানে, আর্চ মানে কি বলতো, সেটা হচ্ছে একটা মানে আর্চ ওয়ে বলা হয়, একটা মানে কি বলবো, মানে একটা একটা ব্রিজ বা গেটওয়ে। ঠিক আছে, এই যে তোমাদেরকে এখানে আমি লিখে দিচ্ছি, আর্চ, আর্চ মানে হচ্ছে একটা, এটাকে বলা হচ্ছে আর্চ ওয়ে, ARCHWAY। এই আর্চ ওয়েকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে একটা ব্রিজ, BRIDGE, ব্রিজ বা গেটওয়ে বলা হয়ে থাকে। এটা কি, it frames the view of what lies beyond। হ্যাঁ, যে সামনের এই আর্চওয়েটা কি রকম, যে এর পরে কি আছে, এই যে আনট্রাভেলড ওয়ার্ল্ড এর কথা বলেছে, গ্লিমস অফ আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেডস, তার মানে এটা কি বলতো, যে তার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা শুধুমাত্র একটা ব্রিজের মতো অবস্থান করছে, যার ওই পারে কি আছে তিনি তা এখন জানেন না। মানে এই ব্রিজটা তাকে ক্রস করতে গেলে তাকে আরো অ্যাডভেঞ্চার করতে হবে। দ্য বিয়ন্ড দিস আর্চওয়ে হোয়াট ইজ দেয়ার ইন দ্য আনট্রাভেলড ওয়ার্ল্ড, যেখানে মানুষ ট্রাভেল করেনি, দ্যাট মার্জিন ফেডস, মানে দ্য মোর হি গেন এক্সপিরিয়েন্স দ্য মোর হি ভেঞ্চার ফার্দার, তিনি যত এক্সপিরিয়েন্স গেন করেন, যেমন সে পড়াশুনোর মতো, তুমি যতই নলেজ বাড়াও তবুও তোমার সামনে প্রচুর নলেজ পড়ে থাকবে গেন করার জন্য, তুমি কোনোদিনই নলেজ গেন করে শেষ করতে পারবে না। তো দ্যাট ইজ দ্য সেম থিং, দ্য মোর ইউ ডু অ্যাডভেঞ্চার, দ্য মোর ইউ নো থিংস, দ্য মোর ইউ ডিসকভার, দ্য মোর উইল বি দেয়ার ফর ফার্দার ডিসকভার হুজ মার্জিন ফেডস, মানে যার বর্ডার তিনি কখনোই ছুতে পারছেন না, যেটা সবসময় দূরে, আরো দূরে চলে যাচ্ছেন। ঠিক আছে, সো দ্যাট ইজ ইট ফর টুডে অ্যান্ড ওকে, ফর এভার অ্যান্ড ফর এভার ওয়েন আই মুভ, মানে সেটাই বলছে, আমি যতই আগে যাই না কেন সেটা আমার থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে। মানে যেমন দেখবে হরাইজনের মতো, হ্যাঁ, যেটাকে বলা হয় দিকচক্রবাল। একটা মাঠে তুমি যখন খোলা মাঠে দাঁড়িয়ে থাকবে, দেখবে আকাশটা মনে হবে মাটির সঙ্গে মিশেছে। তুমি যদি সেই বর্ডার লাইনটা ধরতে যাও তো আকাশ তো গোল, পৃথিবী তো, আমাদের পৃথিবী তো গোল, তো আকাশ তো ক্রমাগত পিছিয়ে যাবে, সেই বর্ডার তুমি কোনোদিনই ধরতে পারবে না। তো দিস ইজ দ্য সেম থিং। ওকে, এটাই তিনি ওখানে বলেছে, দ্য মোর আই গেন নলেজ দ্য মোর দ্য মার্জিন ফেডস, আই এম নট এবল টু লার্ন এভরিথিং। ওকে, so this is it for today. Tomorrow I will complete the poem and let me check. Yes, this will be the poem, and I will also do the exercise as well as I will tell you the form and the meter of the poem as well. Okay, so go through that poem, read that, otherwise in my next class you will not be able to grab all the meanings of that. And this is not a very easy poem, this is
means you need to understand, otherwise you will forget whatever I told you. So just revise the class. Okay, so till then, stay with Haldari Academy, stay healthy, have a nice day.